এই, আমার জুতোটা মুছে দে তো তাড়াতাড়ি করে, আমি বাইরে ঘুরতে যাব। বলেই রুহি নিজের পায়ে জুতাটা এগিয়ে দেয় রাজীবের দিকে। এটা দেখার পর রাজীব চুপচাপ তাকিয়ে আছে, সে কোনো কথা বলছে না। এটা দেখার পর রুহি আরও বেশি রেগে যায় এবং চিৎকার করে বলে, এই ছোট লোক, তুই কি দেখতে পাচ্ছিস না আমি পা এগিয়ে দিচ্ছি আমার জুতোটা মুছে দেওয়ার জন্য? তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি আমার জুতোটা মুছে দে, আমি এখন বাইরে যাব ঘুরতে। রাজীব তখন নিচু হয়ে জুতা মুছতে যাবে, তখন রুহি তার জুতার উপর থুতু দিয়ে দেয়। এটা দেখার পর রাজীব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রুহি বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? তাড়াতাড়ি জুতোটা পরিষ্কার কর। তুই কি ভাবছিস তোকে আমি সম্মান করে জুতো হাতে তুলে দেব নাকি? রাজীব কোনো কথা বলছে না, চুপচাপ নিচের দিকেই তাকিয়ে জুতাটা পরিষ্কার করতে শুরু করে। এটা দেখার পর রুহির মা এগিয়ে এসে বলে, রুহি, তুই কি করছিস মা? ওকে দিয়ে এইভাবে জুতো পরিষ্কার করাচ্ছিস কেন? তুই তো নিজের জুতো নিজেই পরিষ্কার করে নিতে পারতিস। একটা ছেলেকে দিয়ে এইভাবে পরিষ্কার করা একদম ঠিক করিসনি। আম্মু, তুমি এখান থেকে যাও তো, আমার এসব একদম ভালো লাগে না। তুমি সব সময় এসে আমাকে বাধা দাও। এই ছেলেটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। ওর কত বড় সাহস আমার সাথে লাগতে এসেছিল। ওর কারণে আমাকে অপমানিত হতে হয়েছে। ওকে আমি ছেড়ে দেব না। রাজীব এখনও কোনো কথা বলছে না। রুহি তখন রাজীবকে ধাক্কা দিয়ে সরিয়ে জুতাটা পরে বাইরে চলে যায়। রাজীব তখন সেখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে। এটা দেখার পর রুহির মা এগিয়ে এসে বলে, বাবা, তুমি আমার মেয়েটার এরকম ব্যবহারে কষ্ট পাবে না। আমার মেয়েটা এরকমই, সে কোনো কথা শোনে না। তার বাবার আদর পেয়ে এরকম হয়েছে। আমি জানি না ওকে কিভাবে ঠিক করব। সমস্যা নেই আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি ওনার কথায় কিছুই মনে করিনি। ওনার কথায় আবার কি মনে করব? উনি না বুঝে এরকম করেছেন। ওদিকে রুহি বাইরে চলে যায়। বাইরে চলে যাওয়ার পর তার বান্ধবী নিপার সাথে দেখা হয়। নিপা তখন রুহির দিকে তাকিয়ে বলে, রুহি, কালকে তো তোর বার্থডে, তা কি রকম পার্টির আয়োজন করেছিস? আর বলিস না দোস্ত, কালকে পার্টির আয়োজন করেছি, কিন্তু এটা একটা নর্মাল পার্টি। আগে যেরকম পার্টি দিতাম এরকম পার্টি দিতে পারবো না, কারণ বাবা কালকে বাসায় থাকবে। আর বাবা এটা দেখার পর যদি কিছু মনে করে তাহলে পরে আমার জন্যই বিপদ হবে। সেই জন্য আগে থেকে সতর্ক থাকতে হবে। ও, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। আমরা এরকম পার্টিতে অনেক মজা করতে পারবো। তোর জন্মদিন মানেই তো আমাদের জন্য একটা আনন্দের উপলক্ষ। তোরা কিন্তু কালকে লেট করবি না। আমি তোদেরকে ইনভাইট করার জন্য এই সময় বাসা থেকে বেরিয়ে এসেছি। তুই বাকি সবাইকে নিয়ে চলে আসবি। এটা আবার বলতে হয় নাকি দোস্ত? তোর জন্মদিনের পার্টি আর আমরা যাব না, এটা কোনো দিনও হতে পারে না। আমরা সবার আগে সেখানে উপস্থিত থাকব। কালকে তোরা জন্মদিনের পার্টিতে আয়, তোদেরকে একটা সারপ্রাইজ দেখাবো। তোর জন্মদিন মানেই তো নতুন নতুন সারপ্রাইজ। আজকে আবার কি সারপ্রাইজ ম্যানেজ করেছিস আমাদেরকে দেখানোর জন্য? এই সারপ্রাইজটা অন্য সব সারপ্রাইজ থেকে সম্পূর্ণ আলাদা। না আসলে দেখতে পাবি না। কেন আসবো না? অবশ্যই আসবো। ওদিকে আমি রুমে বসে কান্না করছি কালকে কি হবে সেটার জন্য। সারাদিন কাজ করে যখন বসে আছি তখন হঠাৎ করে এসে কাজের মহিলা রহিমা আপু বলল, রাজীব ভাই, তুমি এখানে বসে আছো কেন? কালকে জানো না আপামনির বার্থডে? কালকে যদি সব কিছু ঠিক না পায় তাহলে আমাকেও মারবে। বাড়িতে ডেকোরেশনের লোক চলে এসেছে, তাড়াতাড়ি আসো। তুমি যাও আপু, আমি আসছি। রহিমা আপু চলে গেল। আমাকে যেতে হবে আবার কাজে। সারাদিন কাজ করেও শান্তি নেই। সন্ধ্যার পরে আবার কাজ করতে হবে। সেই জন্য চলে গেলাম। গিয়ে ডেকোরেশনের লোকেদের বিভিন্ন জিনিস এগিয়ে দিতে শুরু করলাম। তারা পুরো বাড়িটা সাজাচ্ছে, কারণ কালকে এই বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যের জন্মদিন। সেই জন্য বাড়িটা সুন্দর করে সাজাতে হবে। এভাবে দেখতে দেখতে রাত 12টা পর্যন্ত কাজ করলাম। এরপর নিজের রুমে এসে শুয়ে আছি। কালকে সকাল থেকে আবার কাজ করতে হবে। পরের দিন সকাল হতেই রুহি এবং তার বান্ধবী সবাই সেজেগুজে প্রস্তুত হয়ে নিল, কারণ আজকে বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান হবে। রুহির বার্থডের সময় প্রতিবার এরকমই হয়।
অনেক বড় একটা আয়োজন করা হয়েছে রুহির বাবা ইমরান সাহেব এবং এলাকার চেয়ারম্যানের সৌজন্যে। তার জন্মদিনের প্রতিবার অনেক বড় করেই আয়োজন করা হয়। আজকেও জন্মদিনটা তার ব্যতিক্রম নয়। রুহি তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে, তখন হঠাৎ করে রাজীব সামনে দিয়েই যাচ্ছিল। এটা দেখার পর রুহি রাজীবকে ডাক দিয়ে কাছে নিয়ে যায়। তারপর রুহির বান্ধবী নীলা বলে ওঠে, দোস্ত, ছেলেটা দেখতে কিন্তু সেই হ্যান্ডসাম। এই ছেলেটাকে এটাই তো তোদের জন্য আমার সারপ্রাইজ। এই ছেলেটা হচ্ছে আমাদের বাড়ির কাজের ছেলে। এই ছেলে, তুই আমার বান্ধবীদেরকে ড্রিঙ্কস এনে দে। আমি তখন তাদের দিকে তাকালাম। তারা সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করছিল, কিন্তু আমি তাদের দিকে একবারও ফিরে তাকালাম না। এরপর ড্রিঙ্কস নিয়ে আসলাম, এনে তাদের হাতে দিতে যাব, তখন রুহি সেটা ধাক্কা দিয়ে আমার উপর ফেলে দিল এবং কিছুটা গিয়ে তার উপরে পড়ল। তখন সে আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই এটা কি করলি? তুই আমার গায়ে জুস ফেলে দিলি। এখন আমার জন্মদিনের এত দামি একটা ড্রেস নষ্ট হয়ে গেল। এটা তুই এনে দিবি? এটার দাম জানিস? তোকে বিক্রি করলেও 40,000 টাকা পাওয়া যাবে না। এ কি বলছেন ম্যাডাম? এটা তো আমি ফেলিনি। আপনি ইচ্ছে করে এটা আপনার উপরে ফেলেছেন এবং আমার উপরে ফেলেছেন। এখন কেন এরকম কথা বলছেন? আপনারা সবাই দেখেছেন। কিন্তু কেউ রাজীবের কথা শুনল না। তখন রুহি তার বাবাকে ডেকে নিয়ে আসলো। তার বাবাকে সব কথা খুলে বলল। এটা শোনার পর ইমরান সাহেব অনেক বেশি রেগে গেল, কারণ তার মেয়ের জন্মদিনে ড্রেস নষ্ট হয়ে গেছে। এটা তিনি মেনে নিতে পারছেন না। তখন তিনি এগিয়ে এসে রাজীবের গালে একটা থাপ্পড় দিয়ে বললেন, তোর কত বড় সাহস, তুই আমার মেয়ের জন্মদিনের ড্রেস নষ্ট করে দিয়েছিস। তোকে আমি আজকেই শেষ করে ফেলবো। আমার মেয়ের জন্মদিন প্রতিবার আমি সবচেয়ে সুন্দরভাবে পালন করার চেষ্টা করি, কিন্তু তুই আমার মেয়েকে কষ্ট দিয়েছিস। তোকে আমি ছাড়বো? স্যার, একটু বোঝার চেষ্টা করুন। আমি এই কাজটা করিনি, উনি ইচ্ছে করেই কাজটা করেছেন। এরপর আমাকে এরকম কষ্ট দিচ্ছেন। আপনারা কেন আমার কথা বিশ্বাস করছেন না? আপনি জিজ্ঞাসা করেন ওনার বান্ধবীদেরকে। এই ছোট লোক, আমার বান্ধবীরা কি বলবে? তুই কত বড় একটা কাজ করেছিস! আমার জন্মদিনের ড্রেস নষ্ট করে দিয়েছিস। তোকে আমি ছাড়বো না, তোকে আমি শেষ করে দেব। বলেই রুহি একটা লাঠি নিয়ে এসে রাজীবকে মারতে শুরু করে। রাজীব কোনো কথা বলছে না, শুধু চুপচাপ লাঠির আঘাত সহ্য করে যাচ্ছে। সে এসব বিষয়ে অভ্যস্ত হয়ে গেছে, কারণ তার এরকম ব্যবহার মাঝে মাঝে করা হয়। কেন রুহি এরকম করে তার পেছনে অনেক বড় একটা কারণ আছে। কারণ রাজীবের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। সেই বিষয়টা আপনাদের একটু পর হলেও বলতি, কিন্তু আপাতত রাজীবকে তারা মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। রাজীব অনেক বেশি কান্না করে নিজের রুমে গিয়ে। সে ভাবতেই পারছে না রুহি তার কাছ থেকে এভাবে প্রতিশোধ নেবে। সে তো কোনো ভুল কাজ করেনি, তাহলে কেন রুহি তার কাছ থেকে এভাবে প্রতিশোধ নিচ্ছে? ওদিকে রুহি তার বান্ধবীর দিকে তাকিয়ে বলে, আমার জন্মদিনে প্রতিবার একটা সারপ্রাইজ তোদেরকে দিই। এবারের সারপ্রাইজ কেমন লাগলো তোদের কাছে? এটা শোনার পর রুহির বান্ধবী নিপা এগিয়ে এসে বলে, দোস্ত, প্রতিবারের সারপ্রাইজগুলো অনেক মজাদার হয়, আর এবারেরটা তো অসাধারণ হয়েছে। তবে যাই বলিস না কেন, ওই ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম। এই নীলা, তোর রুচি এত খারাপ কেন? একটা কাজের ছেলেকে দেখেই পছন্দ করে ফেললি। তোর রুচির ব্যাপারে আমার সন্দেহ আছে। তুই এটা বলতে পারলি দোস্ত? তোর জন্মদিনে এসে এইরকমভাবে অপমানিত হব, এটা আমি ভাবতেও পারিনি। মাইন্ড করিস না, চল তো, তোদেরকে আরও অনেক জিনিস দেখাবো। তোরা আমার জন্মদিনে এসেছিস। এরপর রুহি তার বান্ধবীকে নিয়ে আড্ডা দিতে ব্যস্ত হয়ে যায়। ওদিকে রাজীবের অবস্থা বেগতিক। সে নিজের রুমে বসে কান্না করেই যাচ্ছে। তার এসব কিছু ভালো লাগছে না। সে এখান থেকে চলে যেতে চায়, কিন্তু চলেও যেতে পারছে না, কারণ অনেক বড় একটা দায়িত্ব নিয়ে এই জায়গায় এসেছে। সেই দায়িত্ব আগে পালন করতেই হবে। সেজন্য তাড়াতাড়ি করে রাফির কাছে কল করলো। হ্যাঁ বলুন স্যার। রাফি, রায়হানের বিষয়টা কি ভাবলে? ওর ব্যাপারে কিছু জানতে পেরেছো? স্যার, রায়হানের ব্যাপারে আমাদের সব ইনফরমেশন নেওয়া শেষ। রায়হান এই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত, কিন্তু আমার মনে হচ্ছে রায়হানের উপর আরও কেউ আছে তার উপরে। আমি এখান থেকে বেরোতে পারছি না 2 দিনের ভিতরে।
তুমি 2 দিনের ভেতর সব কিছু শেষ করো। আমি যে করেই হোক রায়হানের বিষয়ে সব ইনফরমেশন 2 দিনের ভেতরেই চাই। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, সব খোঁজ খবর নিচ্ছি। আপনি শুধু সময় মতন আমাদের অর্ডার দিবেন, আমরা শেষ করে দিব ওদেরকে। রায়হানকে মারবে না, রায়হানকে বেঁধে রেখে এর কাছ থেকে সব ইনফরমেশন নিতে হবে। এই সব কিছু যদি রায়হান না করে থাকে তাহলে রায়হান আমাদেরকে তার বসকে ধরতে সহযোগিতা করবে। ওকে স্যার, আপনি যেরকম বলবেন সেই রকমই চেষ্টা করছি। এখন আমি 2 দিন ওকে ধরে রাখবো, এরপর ইনফরমেশন নিব। আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না এইসব কাহিনী। বুঝতে হলে আজ থেকে 1 বছর 2 মাস আগের কাহিনী বলতে হবে। দিনটি ছিল রবিবার। সময়ের অভাবের কারণে রাজীব ভার্সিটিতে যেতে পারছে না, কিন্তু আজকে সে ভার্সিটিতে এসেছে। সে যখন অনার্স 2য় বর্ষে পড়ে তখনই তার মনে শখ জাগে যে সে গোয়েন্দা বিভাগে চাকরি করবে। সেজন্য একটা সুযোগও পেয়েছিল, অ্যাপ্লাইও করে এবং সেখানে টিকে যায়। এরপর থেকে তার কাজ শুরু হয়। প্রথমে সাধারণ একজন অফিসার হলেও বছর পার হতেই সে অ্যাসিস্ট্যান্ট অফিসার হয়ে যায়। সেজন্য ভার্সিটিতে ঠিকমতো আসতে পারতো না, কিন্তু তারপরে অনেক ভালো মানুষ ছিল, সেজন্য তাকে পড়ার সুযোগ দেন এবং সে অনার্স ফাইনাল ইয়ারে উঠে যায়। পড়াশোনা সে সবসময় ভালো, সেজন্য বাড়িতে সময় পেলেই পড়াশোনায় মনোযোগ দিত। ভার্সিটিতে আসার সময় গেট দিয়ে যখন ঢুকছিল তখন হঠাৎ করে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটা দেখতে খুব সুন্দরী ছিল, কিন্তু মনে হচ্ছিল তার চেয়েও জুনিয়র। সে বসে তার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছিল, তখন হঠাৎ করে একটা ছেলেকে ডিস্টার্ব করতে শুরু করে। ছেলেটা মনে হয় ভার্সিটিতে নতুন এসেছে, সেজন্য ছেলেটাকে ডিস্টার্ব করছিল। এটা দেখার পর রাজীব এগিয়ে মেয়েটাকে বলে, এই তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি ফার্স্ট ইয়ারের, কিন্তু তুমি এভাবে ছেলেদেরকে ডিস্টার্ব করছো, এর মানে কি? আমার যা ইচ্ছা করব এই ভার্সিটিতে। তুই কে? তুই আমাকে বাধা দিবি কেন? তুই কি জানিস আমার কত পাওয়ার? তোকে এখানে শেষ করে ফেলতে পারি। এটা একটা শিক্ষাঙ্গন, এখানে পাওয়ার দেখানোর জায়গা নয়। এখানে সবাই শিক্ষা অর্জনের জন্য আসে, কেউ এখানে মারামারি করার জন্য আসে না। তুমি ছেলেটাকে ডিস্টার্ব করছিলে। একটা মেয়ে হয়ে একটা ছেলেকে ডিস্টার্ব করা কি কোনো সাধারণ বিষয় নয়? তখন রুহি অনেক বেশি রেগে যায়। তখন সে যে ছেলেটাকে ডিস্টার্ব করছিল সেই ছেলেটাকে মারতে শুরু করে। ছেলেটা কোনো কথা বলছে না, নতুন এসেছে, সেজন্য অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তখন এটা দেখার পর রাজীব রুহির গালে একটা থাপ্পড় দিয়ে বলে, তোমাকে আমি বাধা দিলাম যে ছেলেটাকে ডিস্টার্ব করবে না, এরপরেও কেন ছেলেটাকে মারছো? তোমার কি যোগ্যতা আছে ওকে মারার? তুমি এখানে শিক্ষা অর্জনের জন্য এসেছো, সেও শিক্ষা অর্জনের জন্য এসেছে, কিন্তু তাকে ডিস্টার্ব করার মানেই হয় না। আমি বুঝলাম না, আমি ছেলেটাকে ডিস্টার্ব করছি, তোর এত সমস্যা হচ্ছে কেন? মনে হয় তোর বাবার অবৈধ সন্তান এই ছেলেটা। কথাটা শোনার পর রাজীব নিজের মাথা ঠিক রাখতে পারে না। মেয়েটাকে কয়েকটা থাপ্পড় দিয়ে বসে। এরপর মেয়েটার দিকে তাকিয়ে বলে, তোর কত বড় সাহস! তোকে একবার বাধা দিচ্ছি ছেলেটাকে ডিস্টার্ব করবি না, এরপরেও কেন এরকম বড় বড় কথা বলছিস? যদি তোর এতই পাওয়ার থাকে তাহলে রাস্তায় গিয়ে সেটা দেখাবি, এখানে দেখানোর জায়গা নয় এটা। তুই আমাকে মারলি? তুই সিনিয়র হয়েছিস বলে আমার গায়ে হাত তুললি? এরকম সাহস তোর? ছেলেটাকেও মারবো, আজকে তোকেও মারবো। বলেই রুহি একটা লাঠি পাশ থেকে নিয়ে ছেলেটাকে মারতে শুরু করে। এটা দেখার পর রাজীব চলে যায় প্রফেসরের সাথে দেখা করতে। সেখানে তার সাথে দেখা করে সব খুলে বলে এবং তাদের ইংরেজি বিভাগের প্রফেসরকে নিয়ে চলে আসে ভার্সিটির ক্যাম্পে। এবং এটা দেখার পর প্রফেসর অনেক বেশি রেগে যায় এবং তিনি চলে যায় প্রিন্সিপালের কাছে এবং গিয়ে মেয়েটার নামে নালিশ করে। তখন প্রিন্সিপাল সমস্যার কিছু পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয় এরকম মেয়েকে ভার্সিটিতে রাখলে সমস্যা, সেজন্য তিনি ভার্সিটি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং মেয়েটাকে নিয়ে যান অফিস রুমে। সেখানে নিয়ে যাওয়ার পর মেয়েটার সামনে পেপার দিয়ে বলেন, এটা একটা শিক্ষাঙ্গন, এখানে গুন্ডামি করার জায়গা নয়। এখানে তুমি গুন্ডামি করেছিলে, তোমাকে আর এই ভার্সিটিতে রাখবো না। রাস্তায় গিয়ে গুন্ডামি দেখাও, এখানে গুন্ডামি দেখাবে না। এই ভার্সিটি থেকে বেরিয়ে যাও। স্যার, এই সামান্য একটা কারণে আমাকে বের করে দেবেন না। আমি আর এরকম কাজ করব না, আমাকে ক্ষমা করে দিন। এটা কোনো সামান্য বিষয় নয়। তোমার ব্যাপারে আগেও অনেকে অনেক কথা বলেছে, কিন্তু আমি কারো কথা শুনিনি। তুমি ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকেই এরকম করেছো, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। ভার্সিটি থেকে বেরিয়ে যাও, তোমাকে আর কোনোদিনও যেন এই ভার্সিটির আশেপাশে না দেখি।
রুহি তখন রাগী দৃষ্টিতে তাকায় রাজীবের দিকে, কিন্তু রাজীব কোনো কথা বলছে না, কারণ মেয়েটার একটা শাস্তি হওয়া দরকার ছিল। কারণ এরকম মেয়েদের ভার্সিটিতে রাখলে অনেক সমস্যা হতে পারে, সেজন্য এই মেয়েটাকে ভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। সে যখন ভার্সিটি থেকে বেরিয়ে যায় তখন রাজীবের সামনে এসে বলে, শুধুমাত্র তোর কারণে আজকে আমাকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে। তোকে আমি ছাড়বো না, তোকে একটা উচিত শিক্ষা আমি দেব। তুই বুঝতে পারবি আমি কতটা ভয়ঙ্কর। আমার সাথে লাগতে আসার ফলাফল তোকে ভোগ করতে হবে। দেখো, তুমি অন্যায় করেছিলে, অন্যায়ের শাস্তি পেয়েছো, তাই এই ব্যাপারে আর কোনো কথা আমি বলতে চাই না। এখন তুমি যেখানেই যাও না কেন সেখানে এরকম কাজ আর কোনো দিনও করবে না, কারণ যেখানে এরকম বাজে কাজ করবে সেখানেই শাস্তি পেতে হবে। আমি তোকে ছাড়বো না, তোকে শেষ করবই। তাই এরকম কথা আমার সামনে বলবি না, কারণ তোকে একটা উচিত শিক্ষা না দিয়ে আমি এখান থেকে যাব না। এরপর সে রাগ করে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। তার বাবা গ্রামের চেয়ারম্যান, সেজন্য সে এলাকায় ভার্সিটিতে না পড়ে শহরে এসেছিল ভার্সিটিতে পড়াশোনা করার জন্য। তার বাবা তাকে এখানে পাঠিয়েছে। এখানে আসার পর থেকে তার পরিচিত কয়েকজনকে নিয়ে সে বিভিন্ন বাজে কাজ করতে শুরু করে। হঠাৎ করে রাজীব এসে এভাবে তার সব কিছু বাধা দিয়ে দিবে এটা সে ভাবতেও পারেনি। এরপর সে তার বন্ধুবান্ধবকে দিয়ে অনেক চেষ্টা করেও রাজীবের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু রাজীবের কিছুই করতে পারেনি, ব্যর্থ হয় এবং গ্রামে ফিরে যায়। ফিরে যাওয়ার পর আবার ওই রকম কাজ শুরু করে। গ্রামের পাশে একটা ভার্সিটিতে সে ভর্তি হয়, কিন্তু পড়াশোনার নাম করে সে সেখানেও এরকম কাজ করতে শুরু করে। রাজীব মেয়েটার কথা প্রায় ভুলেই গিয়েছিল। মেয়েটাকে যেদিন ভার্সিটি থেকে বের করে দেওয়া হয় তারপর তার অনেক বেশি খারাপ লাগছিল, কারণ সে মনে হয় বেশি রিয়েক্ট করে ফেলেছে। এরপর দিন যেতে শুরু করে, মেয়েটাকেও ভুলে গিয়েছে। একদিন একটা অপারেশনে সে তার বসের মৃত্যু হয়। তারপর সে গোয়েন্দা বিভাগের প্রধান হয়ে যায়, কিন্তু সে প্রধান হওয়ার পরেও সাধারণ অফিসারদের মতন কাজ করছিল। অনেক পরিশ্রমী একজন অফিসার ছিল। তখন হঠাৎ করে গ্রামের একটা বিষয় সে জানতে পারে। গ্রামে কিছু খারাপ লোকজন মিলে গ্রামে সহজ সরল মানুষদেরকে চাকরির লোভ দেখিয়ে বিভিন্ন জায়গায় পাচার করে দিচ্ছে এবং গ্রামের বিভিন্ন জায়গায় মাদকের সাপ্লাই হচ্ছে, যার ফলে শহরের তুলনায় বর্তমানে গ্রামে মাদক ব্যবসায়ীদের আস্তানা দিন দিন বেড়েই চলছে। তখন সে রাফিকে পাঠায় গ্রামে সব ইনফরমেশন নেওয়ার জন্য এবং গ্রামে তার পরিচিত একজন পুলিশ অফিসারের কাছ থেকে সব ইনফরমেশন জোগাড় করে। এরপর জানতে পারে হয়তো গ্রামের চেয়ারম্যান এসবের সাথে জড়িত থাকতে পারে। সেজন্য সে ছদ্মবেশে গ্রামে চলে আসে এবং চেয়ারম্যানের বাড়ি চাকর হিসেবে ঢুকে। 1 বছর পার হয়ে যাওয়ার কারণে রুহির কথা সে প্রায় ভুলেই গিয়েছে, কিন্তু সেখানে মেয়েটাকে দেখে সে অনেক বেশি অবাক হয়। রুহি তখন ভার্সিটি থেকে যেই ছেলেটার কারণে বের হয়ে এসেছে সেই ছেলেটাকে দেখে অনেক বেশি রেগে যায় এবং যখন জানতে পারে তার বাবা এই ছেলেটাকে চাকর রেখেছে তখন তো সে আরও বেশি আনন্দ পায়, কারণ এখন ছেলেটাকে ইচ্ছে মতন শাস্তি দেওয়া যাবে। তাকে যেভাবে অপমান করে বের করে দেওয়া হয়েছিল ঠিক সেরকমভাবে অত্যাচার করে বের করবে। এই জন্যই সে অনেক বেশি খুশি ছিল। রাজীব মেয়েটার এসব বুঝতে পারেনি। সে নিজের কাজের জন্য চেয়ারম্যানের বাসায় থাকতে শুরু করে, কিন্তু ওই দিনের পর দিন থেকে রুহি তার উপর অত্যাচার করেই যাচ্ছিল। সেই জায়গা থেকে যেতেও পারছিল না, কারণ এখানকার সব অন্যায় শেষ করতে হবে। কিন্তু এখানকার অত্যাচার দিনের পর দিন বাড়বে। এভাবে প্রায় 2 মাস কেটে যায়। রুহির অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলছে, কিন্তু সে সব কিছু নীরবে সহ্য করে যাচ্ছিল, কারণ গ্রামের মানুষকে নিরাপদ মুক্ত করতে হবে। আজকে এমন একটা ঘটনা ঘটলো। এরপর সে নিজেও রুমে বসে কান্না করছিল। তার অপমানের কারণে সে কান্না করছিল না, এই গ্রামের অবহেলিত মানুষগুলোর জন্য তার দিনের পর দিন চেয়ারম্যানের অত্যাচার সহ্য করে আসছে, কিন্তু কেউ চেয়ারম্যানের ভয়ে কিছু করতেও পারছিল না, কারণ চেয়ারম্যান অনেক প্রভাবশালী ব্যক্তি। তার মেয়ের বিরুদ্ধে কিছু বলতে গেলে চেয়ারম্যান তাদেরকে শেষ করে দিবে। রুহি তার বান্ধবীর সাথে আড্ডা শেষ করে নিজের রুমে এসে হাসতে শুরু করে আর বলে, তুই আমাকে ভার্সিটি থেকে অপমান করে বের করে দিয়েছিলি তাই না? তোর কারণে আমাকে ভার্সিটি ছাড়া হতে হয়েছে। তোকে আমি ছাড়বো না। আজকে যেরকম শিক্ষা দিলাম এরকম শিক্ষা দিতেই থাকবো। তুই বুঝতে পারবি আমি কতটা ভয়ঙ্কর, কতটা। ওদিকে রায়হান এইসব কাজের সাথে জড়িয়ে ছিল।
সেজন্য রাফি রায়হানের পেছনে লাগতে শুরু করে। যে করেই হোক দুদিনের ভিতর রায়হানকে ধরতে হবে। রাফি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট গোয়েন্দা অফিসার হিসেবে চাকরি করছে। সে রায়হানের পিছু নিতে শুরু করে। রায়হান কয়েকটা মেয়েকে চাকরির লোভ দেখিয়ে বাইরের দেশে পাচার করে দিতে চেয়েছিল। সেজন্য মেয়েগুলোকে একটা জায়গায় আটকে রেখেছে। তাদেরকে বলেছে যে শহরে নিয়ে ভালো চাকরির ব্যবস্থা করে দেবে। গ্রামের মানুষের উন্নত জীবনের আশায় সেই কথায় রাজি হয়ে যায়, কিন্তু তারা যে এমন কোনো বিপদের মধ্যে পড়বে এটা তারা কোনোদিনই ভাবতে পারেনি। রায়হান যখন গাড়ি করে মেয়েগুলোকে নিয়ে বের হচ্ছিল তখন রাফির পাশের থানায় কয়েকজন পুলিশ অফিসার এবং তার টিমের কয়েকজন সদস্যকে নিয়ে গাড়িটা আটক করে এবং রাফি তাড়াতাড়ি গিয়ে রায়হানের কলার চেপে ধরে বলে, তোর কত বড় সাহস! তুই গ্রাম থেকে মেয়েদের নিয়ে বিদেশে পাচার করে দেওয়ার বিজনেস করছিলি, তাই না? আজকে তোকে এমন শিক্ষা দেব আর কোনো দিন এরকম কাজ করতে পারবি না। চল আমার সাথে। এই তুই কে? আমাকে ধরে নিয়ে যাবি? তুই জানিস আমার বসকে? যদি আমার বস একবার জানতে পারে তুই আমাকে আটকে রেখেছিস তাহলে তোকে শেষ করে দেবে। তাই বলছি আমাকে ছেড়ে দে। তোর যদি টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে আমাকে বল, আমার বসকে বলে টাকা পয়সা ম্যানেজ করে দেবো। আমার টাকা পয়সার কোনো কিছুর প্রয়োজন নেই, আমার তোকে প্রয়োজন। তোকে নিয়ে শেষ করে দেওয়ার মাধ্যমেই এই কাজগুলো বন্ধ হবে, তাই তোকে ধরে নিয়ে যেতে হবে। আমার টাকা পয়সা লাগবে না। তোকে আমি শেষবারের মতন বলছি, তোর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলতে পারিস। আমি আমার বসের সাথে কথা বলে সেগুলো ব্যবস্থা করে দেবো, কিন্তু আমাকে ধরে নিয়ে গেলে তুই নিজেও বিপদের মধ্যে পড়ে যাবি। আমার বিপদ হবে কি না হবে সেটা আমার ব্যাপার, তোকে এইসব বিষয় চিন্তা করতে হবে না। তোকে নিয়ে গিয়ে শাস্তি দিতে হবে, তাই চল আমার সাথে। বলে রাফি টানতে টানতে ছেলেগুলোকে নিয়ে যায়, নিয়ে গিয়ে বেঁধে রাখে। রাজীব এই 2 দিন অনেক বেশি ব্যস্ত ছিল। আজকে তার দেখা করতে যেতে হবে রায়হানের সাথে, কারণ রাফি রায়হানকে আটকে রেখেছে। সেজন্য প্রস্তুতি নিচ্ছিল। যখন নিজের বন্দুক বের করে নিজের পকেটে ঢুকাতে যাচ্ছে তখন হঠাৎ করে পেছন থেকে কেউ বলে উঠল, ভাই এটা তোমার হাতে কি? আমি ছবিতে দেখেছি এগুলো সন্ত্রাসীরা ব্যবহার করে, তোমার হাতে এটা কিভাবে আসলো? আমি তখন এই কথা শুনে পেছনের দিকে তাকিয়ে দেখি এই বাড়ির কাজের মহিলা রহিমা আপু দাঁড়িয়ে আছেন। আমি এখন কি বলবো, আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, কি দেখছেন আপু? এটা কিছু না, এটা এমনি। তাহলে এটা তুমি লুকাচ্ছিলে কেন? আমি এক্ষুনি গিয়ে আপুকে ডেকে নিয়ে আসছি। আপুকে দেখালে আপু নিশ্চয়ই বুঝতে পারবে এটা কি। এই কথা শোনার পর আমি দৌড়ে গিয়ে রহিমা আপুর হাত ধরে তার মুখ চেপে ধরে বললাম, মুখ বন্ধ রাখবে, এই কথা কাউকে বলবে না। আমি এখানে এসেছি শুধুমাত্র একটা তদন্ত করার জন্য। আমি একজন গোয়েন্দা অফিসার। কি 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 আপনি একজন গোয়েন্দা অফিসার? এখানে এভাবে লুকিয়ে আছেন তাই না, সবাইকে ধরার জন্য? তাহলে আমি আজকেই বলে দিব সব কিছু সাহেবের কাছে। সাহেব কথাটা শোনার পর আপনাকে এখান থেকে বের করে দিবে। দেখো আপু, এই কথাটা কাউকে বলবে না। এই কথাটা বললে আমার এখান থেকে চলে যেতে হবে। এই এলাকায় অনেক বেশি মাদক ব্যবসা হচ্ছে, সেগুলো আমাকে আটকাতে হবে। তাই তুমি এই কথাটা প্লিজ কাউকে বলবে না। এই কথাটা বললে আমাকে এখান থেকে চলে যেতে হবে। তুমি বুঝতেই পারছো আমি এখান থেকে চলে গেলে এখানে কত অপরাধ বেড়ে যাবে। তুমি কি চাও এখানে দিনের পর দিন অপরাধ হোক? তখন রহিমা এই কথা শোনার পর রাজীবের দিকে তাকিয়ে থাকে। রহিমা ভাবে এতদিন রাজীবের কারণেই সেই বাড়িতে কিছুই করতে পারেনি, সেজন্য রাজীবের উপর সে নিজের অধিকার খাটাতে চায়। তখন সে বলে, যদি আমার মুখ বন্ধ রাখতে চান তাহলে আমাকে টাকা দিতে হবে। টাকা দিলে আমি মুখ বন্ধ রাখবো, এছাড়া আমার মুখ বন্ধ রাখতে পারবেন না। যদি টাকা দেন তাহলে আমি মুখ বন্ধ রাখবো, কাউকে এই কথা বলবো না। আমি তখন তার কথা শুনে তার দিকে তাকালাম। মানুষ বিপদে পড়লে সাহায্যের বদলে কিভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করে সেটা চিন্তা করছিলাম। আমি তখন কোনো উপায় না পেয়ে তাকে বললাম, ঠিক আছে, আমি তোমাকে টাকা দেব, তবুও তুমি কাউকে বলবে না। এই নাও, এখানে 5,000 টাকা আছে, পরে লাগলে আরও দেব, কিন্তু এই কথা কাউকে বলবে না। রহিমা তখন হাত দিয়ে টাকাগুলো নিজে গুনতে শুরু করলো। এরপর রাজীবের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, যতদিন টাকা দিবেন ততদিন আমার মুখ বন্ধ থাকবে। যেদিন থেকে টাকা বন্ধ করে দিবেন সেদিন আমি সব কিছু বলে দিব। বলে রহিমা আপু
সেখান থেকে চলে গেল। আমি তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু এখন আমাকে এখানে বসে থাকলে চলবে না। সেই জন্য আমি তাড়াতাড়ি করে চলে গেলাম রাফি যেখানে বলেছিল সেখানে। সেখানে যাওয়ার পর দেখলাম তারা রায়হানকে ধরে রেখেছে। আমি তখন রায়হানের সামনে গিয়ে বললাম, কি ব্যাপার রায়হান সাহেব, অনেকদিন তো মদের ব্যবসা করলেন, এখন আমাদের হাতে ধরা পড়ে গেছেন, তাই না? এখন বুঝতে পারবেন আমরা কতটা ভয়ঙ্কর। কারা তোমরা আর আমাকে এবার ধরে নিয়ে এসেছো কেন? আমাকে ছেড়ে দাও বলছি। যদি আমার বস এই কথাটা জানতে পারে তোমাদের শেষ করে ফেলবে। আমাদেরকে শেষ করতে হলে তোর বসকে আর একবার জন্মাতে হবে। তাই আমরা যেটা বলছি সেটা শোন। তোর বসের নাম কি সেটা আমাদেরকে বলে দে, তোকে আমরা ছেড়ে দেব। কিন্তু যদি তোর বসের কথা না বলিস তাহলে তোকে শেষ করে দেব। তোমরা কি ভাবছো তোমরা আমাকে এভাবে ধরে নিয়ে এসে হুমকি দিলেই আমি সব কিছু বলে দেব? এতটাই বোকা না। যদি সাহস থাকে তাহলে আমাকে কিছু করে দেখাও। আমি কোনোদিন আমার বসের নাম তোমাদের বলবো না। ও তাই নাকি? এত বড় সাহস হয়ে গেছে আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছিস? তুই জানিস আমি কে? আমি হচ্ছে গোয়েন্দা বিভাগের প্রধান রাজীব। এই কথা শোনার পর রায়হান রাজীবের দিকে তাকালো। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এখন সে তার বসের কথা কিভাবে বলবে? তার বসের নাম বলার জন্য তাকে নিষেধ করা হয়েছে। এখন সে রাজীবের দিকে তাকিয়ে কান্না করে বলে, স্যার আমাকে এখান থেকে ছেড়ে দেন, আমাকে প্লিজ ধরে রাখবেন না। আমি আমার বসের নাম বলতে পারবো না। বসের নাম বললে আমাকে মেরে ফেলা হবে। আর আমার বসকে আপনারা ধরতেও পারবেন না, কারণ বস অনেক দিন থেকে এই জায়গায় ব্যবসা করে আসছে, তাই আপনারাও ধরতেও পারবেন না। আমরা ধরতে পারবো কি পারবো না সেটা অন্য বিষয়, কিন্তু আগে তোর বসের নাম বল। যদি তোর বসের নাম না বলিস তাহলে তোকে শেষ করে দেব। রাফি এখানে দাঁড়িয়ে কি দেখছো? তাড়াতাড়ি যাও, একটা লাঠি নিয়ে এসো, ওকে মারতে হবে। এই কথা শোনার পর রায়হান অনেক বেশি ভয় পেয়ে যায়। রাফি তাড়াতাড়ি করে চলে যায় এবং গিয়ে একটা লাঠি নিয়ে আসে। লাঠি এনে রায়হানকে মারতে শুরু করে। রায়হান তখন কান্না করতে করতে বলে, আমাকে আর মারবেন না প্লিজ, আমি আমার বসের নাম বলবো, কিন্তু এই নাম বলার পর আপনারা সবাই ভয় পেয়ে যাবেন, কারণ সে অনেক দিন থেকেই দেশে বিদেশে সব জায়গায় ব্যবসা করে আসছে। তাকে থামাতে পারবেন না। প্লিজ আমাকে ছেড়ে দিন, এখনো বলছি। আমি তোকে শেষবারের মতো একটা সুযোগ দিলাম। এবার যদি তোর বসের নাম না বলিস তাহলে আমি এই বন্দুক দেখতে পাচ্ছিস, এটা দিয়ে তোকে গুলি করে মেরে ফেলবো। বলছি আমাকে মারতে হবে না। আমার বসের নাম হচ্ছে আরিফ। তাকে সবাই এই এলাকায় রাজা ভাই বলেই চিনে। কেউ এই কথা বললে বুঝতে পারবে সে কতটা ভয়ঙ্কর। সবাই তাকে অনেক বেশি ভয় পায়। ও তাহলে রাজা তোর বস? এখন এই রাজার কাছে কল করবি, রাজার কাছে কল করে জানতে চাইবি রাজা এখন কোথায় আছে, আমরা রাজাকে ধরবো। স্যার আমাকে প্লিজ ছেড়ে দিন। আপনি বলেছেন আমার বসের নাম বলতে, আমি নাম বলে দিয়েছি, কিন্তু রাজা ভাইকে কল দিয়ে যদি আমি আপনাদের ব্যাপারে বলি তাহলে রাজা ভাই আপনাকে একদম শেষ করে ফেলবে, আমার পরিবারের সব কিছু শেষ করে ফেলবে। দয়া করে আমাকে ছেড়ে দিন। এই বিষয়ে কথা বলা আমার স্যারের একবারে পছন্দ করে না, তাই তোকে যেটা বলছি সেটা বলে দে, না হলে এখানেই শেষ করে ফেলা হবে। কিন্তু রায়হান কিছুতেই রাফির কথা বলতে চাইছিল না। তখন রাফি বন্দুক ধরে তার মাথায়, এবং তখন রায়হান ভয় পেয়ে বলে, ঠিক আছে আমি রাজা ভাইয়ার কাছে কল করছি, কিন্তু আমার কথা বলতে পারবেন না, কারণ আমার কথা বললে সে আমাকে মেরে ফেলবে, সাথে আমার পরিবারের লোকজনকেও মেরে ফেলবে। আমি শুধু কল করে তার সাথে কথা বলবো। কি বলতে হবে আমাকে বলে দিন। আমি তখন তাকে সবকিছু বুঝিয়ে বললাম। তখন সে রাজার কাছে কল করলো। রাজার কাছে কল করতেই রায়হান বলল, ভাই আমাদের জন্য একটা খুশি সংবাদ আছে। আপনি জানলে অনেক বেশি খুশি হবেন যে আমি মেয়েগুলোকে ঠিক মতন জায়গায় পৌঁছে দিয়েছি, আরও একটা মেয়েকেও পেয়েছি। আমাদের গ্রামের সবাইকে আমি বলেছি আপনি চাকরি দিবেন, তাদের সবার সাথে দেখা করতে হবে। কোন দিন দেখা করবেন? খুব ভালো কাজ করেছিস, এইভাবে কয়েকটা মেয়েকে জোগাড় কর, আমি একসাথে সবার সাথে দেখা করব। আমি এখন একটু ব্যস্ত আছি, বিদেশের কয়েকজন লোক এসেছে দেশে, তাদের সাথে কথা বলতে হবে।
এই জন্যই আমি 2-3 দিন দেখা করতে পারবো না, কয়েকদিন পর দেখা করব। এই সপ্তাহ চলে যাবে তাদেরকে সময় দিতে দিতে। আচ্ছা ভাই, তাহলে আমি গ্রামের যত মেয়েকে পাবো সবাইকে বুঝিয়ে বলবো কথাগুলো। এরপর আপনার সাথে দেখা করব। কোন দিন দেখা করতে পারবেন সেই টাইম বললে আমি তাদেরকে বলতে পারবো। আচ্ছা, তাহলে তুই বলে দিবি আগামী রবিবার আমি সবার সাথে দেখা করব। সবকিছু বুঝিয়ে বলবো। এর আগে তুই যত পারিস মেয়ে জোগাড় করতে থাক, কারণ মদের ব্যবসা করতে তেমন একটা লাভ হয় না, কিন্তু মেয়েদের দিয়ে ব্যবসা করতে পারলে অনেক টাকা পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি মেয়ে জোগাড় করছি। এই সপ্তাহের ভিতর আমি আমাদের ব্যবসা আরও বড় করব। আপনি কোনো চিন্তা করবেন না, শুধু আমার দিকটা একটু খেয়াল রাখবেন। এই কথা বলেই রায়হান ফোনটা রেখে দিল। আমি তখন রায়হানকে বেঁধে রাখলাম। রায়হানকে বেঁধে এসে বাইরে চলে আসলাম। যখন বাইরে আসলাম তখন রাফি আমার কাছে আসলো। আমি তখন রাফিকে বললাম, রাফি, খুব সতর্কভাবে নজর রাখতে হবে যাতে রায়হান কোনো কিছু বুঝতে না পারে। রায়হানকে দিয়ে আমাদের সব কাজ করাতে হবে, রায়হানকে ব্যবহার করতে হবে। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি রায়হানের এমনভাবে ধরে রাখবো কেউ রায়হানের ব্যাপারে কোনো ইনফরমেশনও পাবে না। আর রায়হানকে আমি ভয় দেখাবো, ও সব কথা বলবে। আস্তে আস্তে রায়হানের কাছ থেকে আমি সব ইনফরমেশন নিব। আপনি শুধু সাবধানে থাকবেন। ঠিক আছে, তুমি এক কাজ করো, আমাদের টিমের যত সদস্য আছে সবাইকে নিয়ে এই গ্রামে ছড়িয়ে পড়ো। কোথায় কি কাজ হচ্ছে, কোথায় কি করা হচ্ছে সব কিছু আমার কাছে এসে বলবে, যাতে কেউ একটা পিঁপড়া মারতে না পারে আমাদের চোখের আড়ালে। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমার টিমের সদস্যদের গ্রাম ঘিরে দিয়েছি, এখন শুধু নজর রাখবো। এরপর যা হওয়ার আপনার কাছে ইনফরমেশন চলে যাবে সময় মতন। এরপর রাফির সাথে আরও কিছুক্ষণ কথা বলে আমি গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিলাম। গ্রামের এই পরিবেশগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শহরের জঞ্জাট আমার কাছে একদম অসহ্য মনে হচ্ছিল। এই গ্রামে আসার পর থেকে পরিবেশে অনেক ভালো লাগছে, কিন্তু গ্রামের কিছু নোংরা মানুষের কারণে আজ গ্রামের পরিবেশ নষ্ট হয়ে গেছে। গ্রামে কোনো মানুষ সাবধানে সতর্কতার সাথে থাকতে পারে না, কারণ তাদেরকে সহজ সরল পেয়ে যারা চালাক তারা তাদের উদ্দেশ্য হাসিল করে নিচ্ছে। যে করে হোক এই গ্রামের মানুষকে রক্ষা করতে হবে। আমি এই স্বপ্ন নিয়ে এখানে এসেছি। একটা নদীর পাশে চলে গেলাম। কেন এই গ্রামের মানুষগুলো এত সুন্দর পরিবেশে এরকম জঘন্য কাজ করে সেটা আমি বুঝতে পারছিলাম না। আমাদের চারপাশে এখন এত বেশি অন্যায় বেড়ে গেছে যে পুলিশ বা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত এটা থামাতে পারছে না। অনেক সময় তো দেখা যায় আইনের লোকজন পর্যন্ত এসবের সাথে জড়িত। যেখানে আইন রক্ষাকারী হচ্ছে মানুষের সবচেয়ে বিশ্বস্ত জায়গা, সেখানে এরা যদি বেইমানি করে তাহলে কিভাবে হবে সমাজের এই বাস্তবতা? কিভাবে মানুষ মেনে নেবে বাস্তবতা? আর বাস্তবতা সম্পর্কিত এরকম গল্প পেতে আমাদের story.com চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য বাস্তবতা সম্পর্কিত গল্প আপলোড করতে থাকব। এরপর আমি কিছুক্ষণ তাকিয়ে থাকলাম সেই নদীর দিকে। এরপর যখন বাসায় আসছিলাম তখন দেখলাম রুহি বেপরোয়াভাবে বাইক চালাচ্ছে। গ্রামের মেয়েরা তেমন একটা বাইকের সাথে সম্পর্কিত নয়, কিন্তু রুহি শহরে ছিল, সেজন্য এসব কিছু দেখে এসেছে এবং গ্রামে এসে সেগুলো অ্যাপ্লাই করছে। আমি তার দিকে তাকিয়ে আছি। সে এমনভাবে চালাচ্ছে মনে হচ্ছিল কিছুক্ষণের ভেতরেই অ্যাক্সিডেন্ট করবে। বলতে দেরি হলো, সে একটা জিপের সাথে গিয়ে ধাক্কা খেতে দেরি হলো না। জিপটা তার বাবার, কিন্তু সেই জিপে তার বাবা নেই। তার বাবার একজন কর্মচারী আছেন। আমি তখন এটা দেখার পর দৌড়ে তার কাছে গেলাম। গিয়ে দেখলাম তার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, সে বেহুশ হয়ে পড়ে আছে। আমি তখন তাকে কোলে তুলে সেই জিপে ওঠালাম। এরপর সেই লোকটাকে বললাম, তাড়াতাড়ি হাসপাতালে যান, এখানে বসে থাকার সময় নেই, ওনাকে যে করেই হোক সুস্থ করে তুলতে হবে, তাই তাড়াতাড়ি চলুন, হাসপাতালে যেতে হবে। রাজীবের কথা মতন সেই লোকটা হসপিটালে নিয়ে গেল। রাজীব তখন রুহিকে কোলে করে নিয়ে হাসপাতালের ভিতরে ঢুকলো। এরপর ডাক্তারের সাথে কথা বলল। ডাক্তার রুহিকে নিয়ে ভেতরে গেল। রুহি মাথা দিয়ে এত বেশি রক্ত পড়ছিল সেটা বলে বোঝানোর মতন নয়। আজকাল আমাদের সমাজে এটা স্বাভাবিক হয়ে গেছে।
এমনভাবে বাইক চালানো দেখে মনে হয় এটা বাইক না, মনে হয় পাইলট বিমান চালাচ্ছে। আমাদেরকে সাবধান হতে হবে এই বিষয়গুলো থেকে। যে করেই হোক আমাদের জীবনকে রক্ষা করতে হবে, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমাদের জীবন যদি না থাকে তাহলে ওই সময় দিয়ে কি লাভ হবে? যেখানে দ্রুত গতিতে বাইক চালানো হয় সময় বাঁচানোর জন্য, যদি আপনার জীবনই না থাকে তাহলে সেই সময়টি আপনার কোনো কাজে আসবে না। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তার বেরিয়ে এসে রাজীবের সামনে দাঁড়িয়ে চিন্তিত কণ্ঠে বলে উঠল, পেশেন্টের মাথা থেকে অনেক রক্ত বেরিয়েছে, সেই জন্য তার শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে। এখন তাড়াতাড়ি করে আপনি বি নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন, নাহলে রোগীকে বাঁচানো যাবে না। এই কথা শোনার পর আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার রক্তের গ্রুপ বি নেগেটিভ, এই জন্য ডাক্তারকে বললাম তাড়াতাড়ি ব্যবস্থা করুন, আমার শরীরের বি নেগেটিভ রক্ত আছে, যত রক্ত প্রয়োজন হয় নিন, কিন্তু ওনাকে বাঁচিয়ে তুলুন। আর একটা কথা, খুব সাবধানে কাজগুলো করবেন, কারণ উনি হচ্ছেন এই এলাকার চেয়ারম্যানের মেয়ে। আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে কাজগুলো করব। আগেও এখানে এসেছিল একবার, এখন তাড়াতাড়ি আসেন, যত তাড়াতাড়ি সম্ভব রক্তের ব্যবস্থা করতে হবে। আমি তখন ডাক্তারের সাথে কিছুক্ষণ হেঁটে গেলাম, এরপর আবার ফিরে আসলাম। এসে সেই লোকটাকে বললাম তাড়াতাড়ি চেয়ারম্যান সাহেবকে খবর দেওয়ার জন্য। লোকটা তখন চেয়ারম্যান সাহেবের কাছে খবর দিল। ওদিকে ডাক্তার আমাকে নিয়ে ভিতরে চলে গেল। আমার শরীর থেকে রক্ত নেওয়া হচ্ছে, রক্ত নিয়ে আমাকে বাইরে দেওয়া হলো। আমি যখন বাইরে আসলাম শরীর অনেক ক্লান্ত ছিল। আমি এসে দাঁড়াতেই চেয়ারম্যান সাহেব আমার দিকে এগিয়ে এসে বললেন, আমার মেয়ে এখন কেমন আছে? কে আমার মেয়ের এই অবস্থা করলো? চেয়ারম্যান সাহেব চিন্তা করবেন না, আমি আপনার মেয়েকে সময় মতো হাসপাতাল নিয়ে এসেছি। ডাক্তার ওনার চিকিৎসা করছেন। উনি নিজের দোষে এই অ্যাক্সিডেন্টটা করেছেন। উনি অনেকটা দ্রুত গতিতে বাইক চালাচ্ছেন, সেই জন্য উনি তাল সামলাতে না পেরে গিয়ে আপনার জিপে ধাক্কা দিয়ে ফেলেছেন। এই কথা শোনার পর চেয়ারম্যান কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। সে অনেক চিন্তিত হয়ে পড়ছিল। রাজীবের দিকে তাকিয়েছিল কিছুক্ষণ। চেয়ারম্যান জানতেও পেরেছে যে রাজীব রুহিকে রক্ত দিয়েছে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। রুহিকে রক্ত সাপ্লাই করে দেওয়া হয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা। মাথায় অনেক ভয়ঙ্করভাবে আঘাত লেগেছে। এরপর রাজীব বাসায় ফিরে গেল। রাজীব বাসায় ফিরে যাওয়ার পর চিন্তা শুরু করলো মেয়েটার ব্যাপারে। মেয়েটা কত সুন্দর, কত মায়া তার মুখে জড়িয়ে আছে, কিন্তু এমন একটা কাজ কিভাবে করতে পারলো? মেয়েটার প্রতি একটা মায়া কাজ করছে রাজীবের মনে। রাজীবকে অনেক অপমান করে, এরপরেও রাজীব মেয়েটাকে ভুলতে পারে না। বারবার মেয়েটার কথা মনে হয় তার। আমার কি হলো? মেয়েটাকে এরকম কষ্টে দেখে কেন নিজেকে সামলাতে পারছি না? আমি কি তার প্রেমে পড়ে গেলাম? না, এটা কিভাবে হতে পারে? এরকম একটা খারাপ মেয়ের প্রেমে আমি কিভাবে পড়তে পারি? কিন্তু আমি বা কি করব? আমার যে মন মানছে না, আমার সবকিছু যে তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। এখন আমি কি করব? যে করে হোক ওকে সুস্থ করে তুলতে হবে। কিন্তু ও এরকম কাজ কেন করে? ওকে কিভাবে আমি বোঝাবো যে এই কাজগুলো করা ভালো নয়? এরপর রুমে এসে আমার লোকজন সবার কাছে কল করলাম। সবার কাছ থেকে ইনফরমেশন নিলাম কারা এই কাজ করেছে। সেটা আমাকে জানতে হবে, কারণ আমি এখানে বসে কারোর ব্যাপারে খোঁজ খবর নিতে পারছিলাম না। ওদিকে রুহির জ্ঞান ফিরে এসেছে। রুহির বাবা তখন রুহির কাছে গেল। যাওয়ার পর রুহি তার বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। আমি সাবধানে বাইক চালাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে কি করে এই কাজটা হয়ে গেল আমি বুঝতে পারিনি। এ কেমন রকমের কাজ করেছিস মা? তুই কি জানিস না তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না? তুই এই কাজগুলো কেন করিস? আমি তোকে নিয়ে সব সময় চিন্তায় থাকি। কেন এমন বেপরোয়াভাবে বাইক চালাতে গেলি? আজ যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমরা কিভাবে বাঁচতাম? তখন ডাক্তার ভিতরে আসলেন। ডাক্তার ভিতরে এসে রুহিকে চেক আপ করলেন। তারপর রুহিকে বললেন, আজকে যদি এই ছেলেটা না থাকতো তাহলে বাঁচতেই পারতেন না। আপনি আগেও একবার এখানে এসেছিলেন এরকম অ্যাক্সিডেন্ট করে। এরকম আর করবেন না। এরকম করলে কিভাবে হবে? আপনি শিক্ষিত এবং ভদ্র একটা মেয়ে, আপনি যদি এরকম কাজ করেন তাহলে কিভাবে হবে? বলেই ডাক্তার বেরিয়ে গেল। রুহি তখন চিন্তা করতে থাকলো কে তাকে রক্ত দিল। তখন সে তার বাবার দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে প্রশ্ন করলো, বাবা, কে আমাকে বাঁচালো আর
কে আমাকে রক্ত দিয়েছে? আমি তোর অ্যাক্সিডেন্টের ব্যাপারটা কিছুই জানতে পারিনি। আমি তো একটা কাজে ছিলাম, তখন হঠাৎ করে ড্রাইভার কল করে বলল তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে আসার পর দেখতে পেলাম রাজীব তোকে নিয়ে এসেছে। এখানে রাজীব তোকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। রুহি তখন চিন্তায় পড়ে গেল। ছেলেটাকে সে অপমান করলো, এত বেশি কষ্ট দিল, এরপরেও ছেলেটা তাকে বাঁচালো। আর যদি ছেলেটা তাকে না বাঁচাতো তাহলে সে রাস্তায় পড়েই মারা যেত। তখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ছেলেটার প্রতি একটা আলাদা মায়া কাজ করছিল, কিন্তু সে কিছুই বলতে পারলো না। এরপর তার বাবা বেরিয়ে গেল। সে তখন হসপিটাল বেডে শুয়ে চিন্তা করতে থাকে কি করবে সে। ছেলেটাকে এত অপমান করলো, এত কষ্ট দিল, কিন্তু সেই ছেলেটা সুযোগ পেয়েও তাকে না মেরে বাঁচিয়ে রেখেছে। তার মানে কি সে অন্য কাজ করছে? আমি কি করব কিছুই বুঝতে পারছি না। বারবার শুধু রাজীবের কথা মনে পড়ছে। তাকে তাকে আমি এত অপমান করলাম, এরপরেও কেন সে আমাকে বাঁচালো? সে চাইলে আমাকে মেরে ফেলতে পারতো, কিন্তু সে আমাকে বাঁচালো কেন? কিন্তু ওই লোকটাকে আমি ছাড়বো না, যে ওই জিপটা চালাচ্ছিল। সে সাবধানে চালাতে পারতো, কেন ওটা সাবধানে চালালো না? যদি ওটা সাবধানে চালাতো তাহলে আমি অ্যাক্সিডেন্ট করতাম না। সেই জন্য লোকটার প্রতি অনেক রেগে গিয়েছিলাম, কিন্তু এখন এভাবে শাস্তি দিলে হবে না। ওকে আমি বাসায় গিয়ে নিজে শাস্তি দেব। এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। আজকে রুহিকে নিয়ে আসা হবে বাসায়। এদিকে আমি ভীষণ একটা ঝামেলায় পড়ে গেছি। রহিমা প্রতিদিন আমার কাছে এসে টাকা চায়। আমি এখন কি করব? তাকে টাকা দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। কিছুই ভালো লাগছে না। সে কেন এরকম করছে? আমাকে এরকম বিপদে পেয়ে সে আমার কাছ থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমি তাকে বারবার বলছি এরকম কাজ করা ঠিক না, কিন্তু সে বারবার এরকম কাজ করে যাচ্ছে। মানুষকে বিপদের মধ্যে পেলে মানুষ অনেক বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করে। রহিমা আপুর প্রতি একটা রাগ জমে গিয়েছিল, কিন্তু তাকে বলেই বা কি লাভ? তিনি হয়তো দরিদ্র মানুষ, এই জন্য এই সুযোগ পেয়ে সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের সমাজের বড় মানুষেরা এ পর্যন্ত কাজগুলো করে রুমের মধ্যেই বসেছিলাম, তখন হঠাৎ করে আম্মু কল করলো। আমি তখন ফোনটা ধরতেই আম্মু বলে উঠল, বাবা তুই কেন এভাবে পড়ে আছিস? তোকে না বললাম তুই এই কাজ আর করবি না? তুই ফিরে আয়। তোর বাবার শরীর অবস্থা তেমন ভালো নয়, বয়স হয়েছে, এভাবে আর কতদিন অফিসটা সামলাবে? তুই এসে অফিসটা সামলা। প্লিজ এরকম বলো না। এটা আমার একটা স্বপ্নের চাকরি, আমি এটা ছাড়তে পারবো না। আর আমি মানুষের ভালোর জন্য কাজ করছি। তুমি আমাকে বলতে না সবসময় মানুষকে উপকার করার চেষ্টা করতে, আমি তো সেটাই করছি। কিন্তু তোমরা আমাকে কেন বাধা দিচ্ছ? তোমরা যদি আমাকে এভাবে কল করে বলতে থাকো তাহলে আমি এখানে ঠিকমতো কাজ করতে পারবো না। তোমরা প্লিজ আমাকে এই কথাটা বলো না। আমি তোমাদের এই কথাটা শুনতে পারবো না। প্লিজ আমাকে আর এরকম কল করে বলবে না। কিন্তু বাবা এই কাজ করতে গিয়ে যদি তোর কিছু হয়ে যায় তখন আমরা কিভাবে বাঁচবো? আমাদের একমাত্র ছেলে তুই, তোর যদি এরকম কিছু হয়ে যায় তাহলে আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। আম্মু তুমি কোনো চিন্তা করো না, আমি সাবধানে সব কাজগুলো করব। আমার কিছুই হবে না। তোমরা শুধু আমার জন্য দোয়া করো, আমি যেন ঠিকমতো কাজটা করতে পারি। আমি খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে ফিরে আসব। এরপর আম্মুর ফোনটা রেখে দিলে নিজের মনটাও খারাপ হয়ে গেল। কিছুই ভালো লাগছে না। আম্মু আব্বুর কথা অনেক বেশি মনে পড়ছে। তাদেরকে অনেকদিন হলো দেখি না। সেই 2 মাস আগে তাদেরকে দেখেছিলাম, এরপর আর তাদেরকে দেখিনি। কিন্তু এই কাজটা শেষ না করে আমি এখান থেকে যেতে পারবো না। যে করে হোক আগে এই কাজটা শেষ করতে হবে। সেজন্য অপেক্ষা করতে শুরু করলাম। কালকে রায়হান তার বসের সাথে আমাদেরকে দেখা করাতে নিয়ে যাবে। এদিকে রুহি বাসায় ফিরে এসেছে, আবার আমার উপর অত্যাচার শুরু করবে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম। তখন রুহি বাসায় ঢুকছিল, তখন আমি গেলাম। সে আমার দিকে এমন করে তাকিয়ে আছে, আমি কিছুই বুঝতে পারলাম না। সে আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? কিন্তু আমি কিছু বললাম না। আমি আবার আমার রুমে চলে আসলাম। ওদিকে রুহি নিজের বাসায় আসার পর থেকে চিন্তা করতে শুরু করলো।
যে করেই হোক রাজীবের কাছে ক্ষমা চাইতেই হবে। এতদিনে ছেলেটাকে অনেক বেশি অপমান করেছে, কিন্তু ছেলেটা তাকে এভাবে সহযোগিতা করবে, তার জীবন এভাবে বাঁচাবে কোনোদিনও সে ভাবতে পারেনি। এজন্য সে অপেক্ষা করতে শুরু করে। সন্ধ্যার পর সে রাজীবের রুমে যায়। রাজীব তখন হঠাৎ করে রুহিকে দেখে অনেক বেশি আশ্চর্য হয়ে যায় এবং রুহির দিকে তাকিয়ে বলে, ম্যাডাম, আপনি এই সময় আমার রুমে কোনো দরকার হলে আমাকে বলতে পারেন। আপনি অসুস্থ শরীর নিয়ে এখানে কেন এসেছেন? আমাকে বলেন, কি সাহায্য করতে পারি আমি? এত কিছুর পরেও তার এরকম ব্যবহার দেখে আমি তার দিকে তাকিয়ে আছি। কি করব, কিভাবে তাকে বলবো? আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, রাজীব, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় একটা ভুল কাজ করে ফেলেছি, তোমাকে অনেক বেশি অপমান করেছি, কিন্তু তুমি আমার জীবন বাঁচালে। আমি আমি তোমার এই ঋণ কিভাবে শোধ করব বলো? তার এরকম মিষ্টি ব্যবহার দেখে রাজীব তার দিকে তাকিয়ে আছে। তখন রাজীব কি বলবে কিছু বুঝে উঠতে পারছিল না। রাজীব এমনিতেই তার মায়ায় পড়ে গেছে। এর মধ্যে তার এরকম ব্যবহার রাজীবকে আরও মুগ্ধ করেছিল। রাজীব তখন তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই কয়েকদিনে শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এরপরেও তার সেই মায়াবী মুখটা এখনও বিদ্যমান রয়েছে। রাজীব তখন তার দিকে তাকিয়ে বলল, আরে ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আমি আপনার জীবন বাঁচালাম, এটা কিভাবে বলতে পারলেন? জীবন বাঁচানোর মালিক একমাত্র সৃষ্টিকর্তা, এছাড়া কেউ জীবন বাঁচাতে পারে না। আমি তো শুধু আপনাকে রক্ত দিয়েছি এবং এটা আমার দায়িত্ব। আপনি আমাকে এখানে চাকরি দিয়েছেন, এটাই আমার কাছে অনেক বেশি। প্লিজ রাজীব, এরকম করে বলো না। আমি তোমাকে অনেক বেশি অপমান করেছি, অনেক বেশি কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো, এখন আমি বুঝতে পারছি আমি কত বেশি অন্যায় করেছি। কিন্তু সেদিন আমার মাথায় অনেক বেশি রাগ উঠে গিয়েছিল। আমি অন্যায় করেছিলাম সেদিন, কিন্তু বুঝতে পারিনি তখন অহংকার ছিল অনেক বেশি। সেই জন্য বাসায় ফিরে আসার পর থেকে তোমাকে খুঁজতে শুরু করেছিলাম। এরপর তোমাকে হাতের কাছে পেয়েও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছি। আমাকে ক্ষমা করে দাও, আর কোনো দিন এরকম করব না। দয়া করে ম্যাডাম আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনি আমাকে চাকরি দিয়েছেন, এরপর আমার কাছে ক্ষমা চাইবে না, এটা দেখতে অনেক বেশি খারাপ দেখায়। তাই এরকম করবেন না প্লিজ। আমি আপনার এরকম ব্যবহারে কিছুই মনে করিনি। সত্যি রাজীব, তোমার ব্যবহারে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। তুমি এরকম ব্যবহার কিভাবে করতে পারো? তোমার সাথে আমি এত খারাপ ব্যবহার করলাম, এরপরেও তুমি আমার সাথে এরকম ভালো ব্যবহার করছো। তুমি এরকম করতে পারো কিভাবে? তুমি সুযোগ পেয়েছিলে, চাইলে আমাকে মেরে ফেলতে পারতে, কিন্তু তুমি নিজের রক্ত দিয়ে আমাকে বাঁচালে। তুমি যদি চাইতে তাহলে আমার মতো সুযোগ নিতে পারতে। ম্যাডাম, মানুষ বিপদে পড়লে বুঝতে পারে সে কতটা অসহায়। আমি কারো বিপদের সুযোগ নিতে চাই না। আপনি আমাকে বিপদে পেয়ে হয়তো আমার কাছ থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমি কিছুই মনে করিনি। বিপদে পেয়ে যদি আমি সেটা রিপিট করতাম, তাহলে আপনারা আমার মধ্যে পার্থক্য কি থাকতো? রাস্তার মধ্যে যদি একটা কুকুর মানুষকে কামড় দেয়, তাহলে কি মানুষ তাকে ফিরে আবার কামড় দেবে? যদি ফিরে কামড় দেয়, তাহলে কুকুর আর মানুষের মধ্যে পার্থক্য কি থাকলো? তাই সবসময় নিজের ব্যক্তিত্বকে ধরে রাখার চেষ্টা করবেন। সত্যি রাজীব, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কথা দিচ্ছি আর কোনো দিন কষ্ট দেব না। এরপরেও তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আপনার ওপর কোনো অভিযোগ নেই। আপনি যেই অবস্থানে আছেন সেই অবস্থানে থেকে এরকম ব্যবহার করাটা স্বাভাবিক। আপনার আশেপাশের মানুষগুলো এরকম ব্যবহার করছে, আপনি তাদেরকে দেখে এরকম শিখেছেন, তাই এরকম ব্যবহার করাটা স্বাভাবিক। আমি সব কিছুই মনে করিনি। এরপর তারা দুজন অনেক সময় গল্প করলো। রাজীব রুহির আজকের ব্যবহার অনেক বেশি মুগ্ধ হয়েছে। রুহির প্রতি তার যে অনুভূতি ছিল সেটা দ্বিগুণ হয়ে গেছে। যখন নিজের রুমে ফিরে গেল, তখন রাজীব বিছানায় শুয়ে চিন্তা করতে শুরু করলো। আমার কেন এরকম মনে হচ্ছে? আমি কেন মেয়েটার প্রতি এরকম আকৃষ্ট হয়ে যাচ্ছি? কেন সে আমার সাথে আজ এরকম ব্যবহার করলো? আমি এমনিতেই তার মায়ে পাগল হয়ে গেছি।
এরপর যদি এরকম ব্যবহার করে তাহলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। আমি এমনিতে তার প্রেমে পাগল হয়ে গেছি, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কিন্তু তার সাথে আমার বর্তমানের অবস্থান যায় না। আমি কিছুই ভাবতে পারছি না, আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ওদিকে কালকে আমাকে যেতে হবে রাজের সাথে দেখা করতে। ওদিকে আরিফের লোকজন দিনের পর দিন গ্রামে সহজ সরল মেয়েগুলোকে ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছিল। সেই জন্য গ্রামের মানুষ তাদেরকে অনেক বেশি ভয় পেয়ে যায়, তাদের ব্যাপারে সতর্ক হতে শুরু করে। সেই জন্য তারা বুঝতে আসলেও কেউ রাজি হচ্ছিল না। তখন তারা সিদ্ধান্ত নেয় এইভাবে আর হবে না, তারা জোর করে সব কিছু কেড়ে নেবে। রহিমার ক্লাস 9-এ পড়া একটা মেয়ে আছে, তার সেই মেয়েটার দিকে নজর রাখতে শুরু করে। এবং কালকে যেহেতু আরিফ সবার সাথে দেখা করবে, সেজন্য আরিফের লোকজন চারিপাশে ছড়িয়ে পড়ে এবং রহিমার মেয়েকে বাসা থেকে তুলে নিয়ে যায়। রহিমা তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। গ্রামের চেয়ারম্যানকে এসে বলবে, চেয়ারম্যান এসব কিছু জানে, এরপরেও কিছু করে না। সেজন্য সে রাতের বেলা দৌড়ে চলে আসে চেয়ারম্যানের বাসায়, এসে রাজীবের রুমে চলে যায়। আমি তখন রুমের মধ্যে শুয়েছিলাম। হঠাৎ করে কারোর কান্নার শব্দ শুনে আমি উঠে বসলাম। দেখি রহিমা আপু দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে আপু, তুমি এভাবে কান্না করছো কেন? কোনো সমস্যা হলে আমাকে বলো, আমি সমাধান করার চেষ্টা করব। ভাই, আমি আপনাকে কথাটা কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। আমি আপনাকে আপনার সাথে এত বড় অন্যায় করেছি, এরপরেও আমি আপনাকে কথাটা বলতে চলে এসেছি। আমার মেয়েকে কয়েকজন লোক এসে তুলে নিয়ে গেছে। আমার মেয়েটা অনেক ছোট, তারা আমার মেয়েকে নিয়ে গিয়ে কি করবে? আমার মেয়েকে বাঁচান ভাই, প্লিজ। সে অনেক কান্না করে কথাগুলো বলছিল। আমি তখন তার দিকে তাকালাম, তার দিকে তাকিয়ে বললাম, আপু, সবসময় সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করবেন না, কারণ অনেক সময় সেটা আপনার জন্য বিপদ নিয়ে আসবে। সেই জন্য সবসময় সময় বুঝে ব্যবহার করবেন। তবে তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে যে ব্যবহার করেছো সেই ব্যবহারের কারণে আমি অবশ্যই তোমাকে সহযোগিতা করব। তোমার মেয়েকে যে করেই হোক আমি খুঁজে বের করে দেব। তুমি কোনো চিন্তা করো না, এখন বাসায় ফিরে যাও, গিয়ে নিশ্চিন্তে বসে থাকো, আমি তোমার মেয়েকে খুঁজে নিয়ে আসবো। ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। আমি আর কোনোদিন এরকম কোনো ভুল কাজ করব না। আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমার মেয়েটাকে বাঁচাও। আমার মেয়েটা আমার একমাত্র অবলম্বন। তার বাবা মারা গেছেন, এখন আমি আমার মেয়ের সব কিছু। আমার মেয়ের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আপু, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। কালকে আমি তোমার মেয়েকে খুঁজে এনে দেব, তুমি কোনো চিন্তা করো না। তারা তোমার মেয়েকে কোথায় নিয়ে গেছে সেটা আমি জানি। আমি তাদেরকে কালকে ধরবো, তখন তোমার মেয়েকেও নিয়ে আসবো। তুমি এখন নিজের বাসায় চলে যাও। এরপর রহিমা আপু নিজের বাসায় চলে গেল। আমি তখন বসে বসে চিন্তা করতে শুরু করলাম, মানুষ কেন এরকম কাজ করে? কারণ অন্যায় কাজ করে কেউ কোনোদিনও পার পেয়ে যায় না। অন্যায় একদিন মানুষকে ধ্বংস করে দেয়, তারা সেটা বুঝতে পারে না। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন থেকেই আমার ব্যস্ত কাজ শুরু হলো। কিন্তু নিচে নেমে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। রুহির মধ্যে এত পরিবর্তন, আগের থেকে আরো খারাপ হয়ে গেছে। সেদিন যে ড্রাইভারটা তাকে আঘাত করেছিল, সে এবং তার বাবা মেয়ে লোকটাকে মারছে। আমি তখন দৌড়ে সেখানে গেলাম। ম্যাডাম, আপনি এটা কি করছেন? লোকটাকে এভাবে মারছেন কেন? লোকটা কোনো ভুল কাজ করেনি, আপনি সেদিন ভুল কাজ করেছিলেন। রুহি অনেক বেশি রেগে গিয়েছিল। লোকটাকে মারতে মারতে সে ক্লান্ত হয়ে গিয়েছিল। তখন হঠাৎ করে রাজীবের কণ্ঠ শুনে পিছন ফিরে তাকায়। এরপর রাজীবের দিকে তাকিয়ে বলে, রাজীব, তুমি এসব বিষয়ে কোনো কথা বলবে না। আমি এসব বিষয়ে তোমাকে কথা বলতে বলিনি। এই লোকটা যদি সেদিন গাড়ি নিয়ে না বের হতো তাহলে আমার অ্যাক্সিডেন্ট হতো না। এই লোকটার কারণে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে আমি ছাড়বো না, ওকে আমি শেষ করে দেব। ম্যাডাম, আপনার মাথা নষ্ট হয়ে গেছে, সেটা কি আপনি বুঝতে পারছেন? আপনি কেন এই কাজ করছেন? লোকটা কোনো ভুল কাজ করেনি, ভুল আপনি করেছেন। বেপরোয়াভাবে বাইক চালিয়েছেন, সেজন্য গিয়ে গাড়িতে ধাক্কা দিয়েছেন, এতে তার কোনো দোষ নেই।
রুহি রাজীবের গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দেয়। রাজীব চিন্তাও করতে পারছিল না তাকে এই সময় থাপ্পড় মারবে। তখন সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। যখন সে বাইরে বাগানে দাঁড়িয়েছে তখন হঠাৎ করে দেখতে পায় সেখান দিয়ে চেয়ারম্যান সাহেব বের হয়ে যাচ্ছে। ফোনে কথা বলতে বলতে বাগানের দিকে দাঁড়িয়ে তিনি কিছু একটা বলছিল। তখন রাজীব পেছন থেকে সেই কথাটা শুনতে পায়। চেয়ারম্যান ফোনে বলছিল, তোদের আমি যেটা বলেছি সেটা শুনে যে করেই হোক মেয়েগুলোকে ধরে রাখবি, মেয়েগুলো যেন এখান থেকে পালাতে না পারে। সবাইকে আমি বিক্রি করে দেব। 19 তারিখে সবাইকে আমি একসাথে মালয়েশিয়াতে সাপ্লাই দেব। এই কথা শোনার পর আমি স্তব্ধ হয়ে গেলাম। কি করব কিছুই বুঝতে পারছি না। আমি চেয়ারম্যানের দিকে তাকালাম। চেয়ারম্যান ফোন নিয়ে হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে গেল। তার মানে কি চেয়ারম্যান এসবের সাথে জড়িত আছে নাকি অন্য কোনো বিষয়ের কথা বলছিল? এখন আমাকে সব কিছুই জানতে হবে। সেই জন্য তাড়াতাড়ি চলে গেলাম রাফির কাছে। রাফিকে নিয়ে চলে গেল আরিফের সাথে দেখা করতে। সাথে রায়হানকে নিয়ে গেছি। আরিফ তখন আমাদেরকে একটা ঠিকানা দিল। সেখানে যাওয়ার জন্য মেয়েগুলোকে নিয়ে আমরা এমনি এমনি সাজিয়ে নিয়ে গিয়েছিলাম যাতে বুঝতে পারে যে এই বস্তার ভিতর মেয়েগুলো কিডন্যাপ করে রাখা হয়েছে। সেখানে তারা আরও কিছু মেয়েকে কিডন্যাপ করে রেখেছে। সবাইকে একসাথে বিদেশে পাচার করে দিবে, কিন্তু আমরা দুজন গেলে বিপদে পড়ে যাব। সেজন্য থানা থেকে কয়েকজন পুলিশ অফিসারের সাথে আমাদের টিমের কয়েকজন সদস্যকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। নদীর ধারে একটা পুরনো বাড়িতে তাদের সবাইকে আটকে রাখা হয়েছে। সেখানে যাওয়ার পর আমি আগে রায়হানকে পাঠিয়ে দিলাম ভিতরে। এরপর আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে শুরু করলাম। যখনই সুযোগ পেলাম সবার উপরে একসাথে ঝাঁপিয়ে পড়লাম এবং সেখান থেকে অনেক কষ্ট করে আরিফকে ধরলাম। এরপর আমরা তাকে ধরে নিয়ে আসলাম আমাদের জায়গায়, যেখানে রায়হানকে বেঁধে রেখেছিলাম। রায়হানকেও নিয়ে আসলাম। এরপর আরিফের দিকে তাকিয়ে আমি প্রশ্ন করলাম, রাজা, তোকে আমি শেষবারের মতো সুযোগ দিচ্ছি, যদি নিজের জীবন বাঁচাতে চাস তাহলে তোর বসের নাম বলে দে। যদি তোর বসের নাম না বলিস তাহলে তোকে শেষ করে দেব। এখানে হাজার হাজার পুলিশ অফিসার আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে আমার বসের কথা, সেখানে আমি বলিনি। আর তুই সামান্য একটা গোয়েন্দা অফিসার, তোর সামনে আমি কি করে বলে দেব? তুই এটা চিন্তা করলি কিভাবে? তুই যদি আমাকে মেরে ফেলিস এরপরেও আমি বসের কথা বলবো না। আমি তখন অনেক বেশি রেগে গেলাম। গিয়ে একটা লাঠি এনে তার মুখের ভেতর ঢুকাতে শুরু করলাম। এরপর তার গাল দিয়ে লোহা ঢুকাতে শুরু করলাম, কারণ সেই মুখ দিয়ে কত অন্যায় কাজ করেছে, কত অনৈতিক কথাবার্তা বলেছে, তাকে আমি ছেড়ে দেব না। সেজন্য সবার আগে তার মুখে শাস্তি দিতে হবে। তখন সে অনেক বেশি ভয় পেয়ে গেল। তখন সে আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমি বলছি সবকিছু, আমাকে আর মেরো না, আমাকে ছেড়ে দাও। আমার বস হচ্ছে এই এলাকার চেয়ারম্যান সাহেব। উনি সবার আড়াল থেকে সবকিছু করেন। উনি আমাদেরকে যা বলেন আমরা তাই করি। 19 তারিখ আমাদের একটা অনেক বড় ডিল আছে। এই কথা শোনার পর আমি তার দিকে তাকিয়ে আছি। কি বলবো কিছুই বুঝতে পারছি না। চেয়ারম্যান এত বড় একটা অন্যায় কাজ কিভাবে করতে পারলো? আমি ওকে কিছুতেই ছাড়বো না, ওকে শেষ করে দেব। ও আমার হাত থেকে বাঁচতে পারবে না। মানুষ তাকে বিশ্বাস করে এই এলাকার দায়িত্ব দিয়েছে। এখন আমাকে মানুষের পক্ষ হতে ওর কাছ থেকে প্রতিশোধ নিতে হবে। যে করে হোক এরকম প্রতিশোধ আর বাস্তবতার গল্প পেতে আমাদের story.com চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি তখন রাফির দিকে তাকিয়ে বললাম, রাফি, এই লোক দুটোকে এমনভাবে শাস্তি দিতে হবে যেন এদের দুজনের শাস্তি দেখে আর কেউ এই কাজ করার সাহস না পায়। আর চেয়ারম্যানের দিকটা আমি দেখছি। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। এদের দুজনকে আমি উচিত শিক্ষা দিব, কিন্তু আপনি সাবধানে থাকবেন। চেয়ারম্যান কতটা গোপনে কাজ করছে সেটা বুঝতেই পারছেন, কিভাবে এতদিন থেকে কাজগুলো করে আসছিল। আমি তখন রহিমা আপুর মেয়ে সহ যত মেয়েকে ধরে রাখা হয়েছিল সবাইকে নিয়ে চলে আসলাম এবং সবাইকে নিজের বাসায় পৌঁছে দিলাম। এরপর যখন ফিরে আসলাম রহিমা আপুকে দেখে বললাম, যাও, তোমার মেয়েকে তোমার বাসায় দিয়ে এসেছি, কিন্তু এরকম কাজ আর কোনোদিনও করবে না।
ভাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমি আপনার সাথে অন্যায় করলাম, এরপরেও আপনি আমার মেয়েকে বাঁচালেন। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। ওদিকে রুহি নিজের রুমে বসে চিন্তা করছিল সে আজ কি কাজটা করলো। এভাবে রাজীবের সাথে খারাপ ব্যবহার করাটা তার একদমই ঠিক হয়নি। তার মাথা গরম হয়ে গেল, সে কি করবে নিজে বুঝে উঠতে পারছে না। তখন রহিমা তার রুমে গিয়ে বলল, আপু আপনি আজকে যে কাজটা করেছেন সেটা মারাত্মক একটা ভুল কাজ করেছেন। আপনি কার সাথে এত খারাপ ব্যবহার করছেন আপনি জানেন না। কেন রহিমা আপু, কি হয়েছে? রাজীব ভাই আমাকে কথাটা বলতে নিষেধ করেছে, এরপরেও আপনাকে কথাটা বলছি। এই কথা আপনি কাউকে বলবেন না। রাজীব ভাইয়ের কোনো সাধারণ মানুষ নন, উনি একজন গোয়েন্দা অফিসার। এখানে এসেছেন তদন্তের জন্য। আজকে আমার মেয়েকে ধরে নিয়ে গিয়েছিল কিছু লোক, তাদের হাত থেকে আমার মেয়েকে বাঁচিয়েছেন। এই কথাটা কাউকে বলবেন না। তবে আপনি যে কাজটা করেছেন সেটা ভুল কাজ করেছেন, এটা আপনি একদিন বুঝতে পারবেন। বলেই রহিমা আপু রুম থেকে বেরিয়ে গেল। আমি তখন কি বলবো কিছুই বুঝতে পারছি না, শুধু চিন্তা করছি আমি কত বড় একটা ভুল কাজ করলাম। যে করেই হোক রাজীবের কাছে ক্ষমা চাইতেই হবে। সেই জন্য তাড়াতাড়ি রাজীবের রুমে গেলাম। গিয়ে দেখলাম সে বসে বসে একটা বই পড়ছে। আমাকে দেখে সে আমার দিকে তাকালো। আমি তখন তাকে বললাম, রাজীব আমাকে ক্ষমা করে দাও, আমি আমি অনেক বড় একটা ভুল কাজ করে ফেলেছি। রহিমা আপু আমাকে সব কিছু বলেছে, আমি কথা দিচ্ছি কাউকে কথাটা বলবো না, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি। আমি আমি তোমাকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রাজীব, কিন্তু তোমাকে বলতে পারছিলাম না আমার অহংকারের কারণে। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে সত্যি ভালোবাসি রাজীব। আমি তখন তার দিকে তাকিয়ে আছি, তার প্রতি আমার একটা রাগ জন্মে গেছে। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, আমাকে বড়লোক আর ভালো চাকরি করা ছেলে দেখে আজকে আমার সামনে এসে ভালোবাসার কথা বলছেন? আমি আপনাকে কোনোদিনও ভালোবাসবো না। আর যখন আমার সব সত্যি জেনে গেছেন তাহলে শুনে রাখুন, যাওয়ার আগে আমি এমন একটা সত্য কথা আপনার সামনে নিয়ে আসবো যেটা আপনি সহ্য করতে পারবেন না। তাই সেটার জন্য প্রস্তুত হয়ে নিন। আর আমি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। না রাজীব, তুমি এরকম করতে পারো না। আমি তোমাকে সত্যি ভালোবাসি, তুমি কেন বুঝতে পারছো না? আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি। আমার মাথা গরম হয়ে গেলে আমি কি করি সেটা আমি নিজেও বুঝতে পারি না। তবে তবে এখন থেকে আমি কথা দিচ্ছি আমি নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করব, আর কোনো দিন কারোর সাথে খারাপ ব্যবহার করব না। যদি এখন আপনি আমার সামনে থেকে চলে না যান তাহলে আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাব। যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে আমার সামনে থেকে চলে যান, আমি আপনার মুখ দেখতে চাই না। কথাটা বলতেই সে আমার রুম থেকে চলে গেল। আমি তখন বসে বসে চিন্তা করতে শুরু করলাম, সে কি সত্যি আমাকে ভালোবাসে নাকি আবার সেই নাটক করছে। তাহলে সব কিছু আমি বুঝতে পারছি না। কিন্তু এখন আমাকে যে করেই হোক আগে চেয়ারম্যানের ব্যাপারে সব ইনফরমেশন জোগাড় করতে হবে, কারণ চেয়ারম্যান এসব কিছুর পিছনে আছে, সেটা আমরা জানতাম না। এখন যে করেই হোক চেয়ারম্যানকে ধরতে হবে। সেজন্য আমি আমার কাজে লেগে পড়লাম। ওদিকে নিচে গিয়ে রুহি কান্না করতে শুরু করলো। সে রাজীবকে সত্যি ভালোবেসে ফেলেছে, কিন্তু তার অহংকারের কারণ সেটা বলতে পারছিল না। এখন রাজীব তাকে অবহেলা করছে। এখন নিজের ভালোবাসাটা বুঝতে পারছে, কিন্তু এখন তার হাতে কিছুই করার নেই। সে সব কিছু হারিয়ে ফেলেছে। সে নিজের রুমে শুয়ে শুয়ে কান্না করছে আর বলছে, রাজীব আমি জানি আমি যে অন্যায় করেছি সেই অন্যায়ের কোনো ক্ষমা নেই। এরপরেও আমি তোমার কাছে বারবার যাব। তুমি যতই আমাকে অবহেলা করো না কেন আমি তোমার কাছে আবার ফিরে যাব। তুমি আমার থেকে দূরে যেতে পারবে না। তুমি এখান থেকে চলে গেলে আমাকে সাথে নিয়ে যেতে হবে। আমি তোমার পাশে সব সময় থাকতে চাই রাজীব। এভাবে দেখতে দেখতে 18 তারিখ চলে আসলো। এই কয়েকদিনে রাজীব ভয়ঙ্করভাবে অবহেলা করেছে রুহিকে। রুহি এসব কিছু সহ্য করতে পারবে না। এরপরেও সে রাজীবের পেছনে ঘুরছে। রাজীব নিজের মায়া আর জড়াতে চায় না, কারণ যদি রুহির বাবার কর্মকাণ্ড
জানার পর রুহি তাকে অবহেলা করে তাহলে সে এসব সহ্য করতে পারবে না। সেজন্য আগে থেকে নিজেকে প্রস্তুত করে রেখেছে, নিজের ভালোবাসাটাকে গোপন রেখেছে রুহির সামনে। ওদিকে চেয়ারম্যান এই বিষয়ে কোনো কিছুই জানতে পারে না, সে সব কিছুর ব্যবস্থা করে ফেলেছে। রাজীব এখানে ভয়ঙ্করভাবে একটা বুদ্ধি খাটিয়েছে যেটা চেয়ারম্যান বুঝতেই পারেনি। রায়হান এবং আরিফ দুজনই সেই সুযোগ দিত চেয়ারম্যানের সাথে কথা বলার জন্য। সেই জন্য চেয়ারম্যান ভাবতো তারা দুজনও এখনও তাদের কাজ করেই যাচ্ছে, সেজন্য চেয়ারম্যান নিজের প্ল্যান ঠিক মতন চালিয়ে যাচ্ছিল। কিন্তু ওদিকে যে এরা দুজন ধরা পড়ে গেছে এটা সে জানতে পারেনি। 19 তারিখ সকাল হতেই চেয়ারম্যান তার জায়গায় চলে যায়। সেখানে যাওয়ার পর কতগুলো মেয়েকে ধরে নিয়ে আসার কথা ছিল। সবাইকে রাজীব আগে থেকেই সাজিয়ে একটা নাটক বানায় চেয়ারম্যানকে ধরার জন্য। মেয়েগুলোকে সে নিজেই নিয়ে এসেছে এবং তাদের এখানে থাকার কথাও বলেছে তারা। ঠিক রাজীব যেভাবে বলেছিল সেভাবেই অভিনয় করেছিল। আমার প্ল্যান মতো সব কিছু চলছিল। আমি যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে রাফি সব কিছু সাজিয়েছে এবং চেয়ারম্যান আমাদের পদে পা দিয়ে ফেলেছে, সেটা আমি বুঝতে পারছিলাম। আমি তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হব। এই সময় রুহি আমার কাছে এসে কান্না করে বলল, রাজীব, তুমি যদি আবার আমাকে অবহেলা করো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। তুমি আমাকে ভালোবাসো সেটা আমি জানি। যদি আমাকে ভালো না বাসতে তাহলে এই বাড়ি থেকে চলে যেতে। তুমি এই বাড়িতে আছো তুমি, তার মানে তুমিও আমাকে ভালোবাসো। কেন আমাকে অবহেলা করছো? আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, আমি আপনাকে ভালোবাসি না কতবার বলবো? আমি এই বাড়িতে কেন আছি সেটা জানতে চাইলে চলুন আমার সাথে। আপনার বাবার আসল রূপ আপনি দেখতে পারবেন। এরপর যদি আমাকে ভালোবাসেন তাহলে আমি আপনাকে বিয়ে করব, কথা দিচ্ছি। কিন্তু এই সত্যিটা জানার পর যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে আমি কারোর মায়ায় জড়াতে চাই না। রুহি আমার কথায় রাজি হয়ে গেল। আমি তখন রুহিকে নিয়ে চলে গেলাম সেই জায়গায় যেখানে যাওয়ার পর আমি রাফি এবং আমাদের টিমের যতজন সদস্য ছিল সবাই মিলে পুরো বাড়িটা ঘেরাও করে নিলাম, যাতে চেয়ারম্যান কোনো দিকে পালাতে না পারে। ওদিকে চেয়ারম্যান মেয়েগুলোর সামনে বসে বিভিন্ন কথা বলছিল এবং সে যার সাথে কন্ট্যাক্ট করছে তাকেও আসতে বলল। এরপর সেই লোকটা চলে আসলো। আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম যাতে ওই লোকটা আসলে একসাথে ধরতে পারি। রুহি তখন আমাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, রাজীব, তুমি আমাকে কি দেখাতে চাইছো? আর বাবা এখানে আছে কেন? আর বাবা এই মেয়েগুলোর সাথে কি কথা বলছে? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। একটু অপেক্ষা করো, একটু পর তোমার বাবার আসল রূপ দেখতে পাবে। এখন শুধু যেটা হচ্ছে সেটা হতে দাও এবং আমাদের সাথে থাকো। যদি আমাদের সাথে থাকতে চাও, আর না হলে চলে যাও। না রাজীব, আমি তোমার সাথে থাকতে চাই সব পরিস্থিতিতে। যাই হয়ে যাক না কেন আমি তোমাকে বিশ্বাস করি এবং তোমার সাথে থাকবো। তুমি কোনো চিন্তা করো না। এই কথা শোনার পর আমার মনের ভেতরে একটা অনুভূতি কাজ করতে শুরু করলো। এই কয়েকদিনে তার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তার মুখের দিকে তাকাতেই আমার ভয় করছিল, কারণ তার মুখটা শুকিয়ে গেছে। আমি বুঝতে পেরেছি সে আমাকে ভালোবেসে ফেলেছে এবং সেটা যে সত্যিই ভালোবেসে ফেলেছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম, কারণ কয়েকদিন সে ঠিকমতো খাওয়া দাওয়া করছিল না, সেটা আমি লক্ষ্য করেছি। কিন্তু আমি তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করছিলাম, সে যেন বুঝতে পারে সবকিছু। এরপর আমি কি নির্দেশ দিলাম, সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়লাম। চেয়ারম্যান কিছুই বুঝতে পারল না। আমি তখন চেয়ারম্যানকে ধরে থাপ্পড় দিয়ে মাটিতে বসিয়ে দিলাম। এরপর চেয়ারম্যানের সামনে বন্দুক ধরলাম। চেয়ারম্যান তখন আমার দিকে তাকিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার বাড়ির চাকর হয়ে আমার মাথায় বন্দুক ধরেছিস? তোকে আমি শেষ করে দেব। তুই কেন এখানে এসেছিস? চেয়ারম্যান মুখ সামলে কথা বল। তোকে আমি শেষ করে দেবার জন্য এখানে এসেছি। আমি কোনো চাকর নই, আমি হচ্ছি বাংলাদেশ গোয়েন্দা বিভাগের প্রধান। তোকে শেষ করে দেওয়ার জন্য এতদিন তোর বাসায় চাকর হয়ে নাটক করেছিলাম এবং তুই আমাদের নাটক বুঝতে পারিসনি, সেজন্য আমাদের ফাঁদে পা দিয়ে ফেলেছিস। এখন তুই আর বাঁচতে পারবি না। তার মানে আমি টাকা পয়সা দিয়ে একটা জীবন্ত শত্রুকে আমার বাসায় রেখেছিলাম? আমি কিছুই বুঝতে পারলাম না। তখন আমি রুহির দিকে তাকিয়ে বললাম, তোমার বাবার দিনের পর দিন এই গ্রামের সহজ সরল মেয়েদেরকে বিভিন্ন দেশে পাচার করে দিচ্ছে, তাদের জীবন নিয়ে খেলেছে। এই মানুষগুলোর সাথে তিনি বেইমানি করেছে।
মানুষগুলো তাদের নিরাপত্তার জন্য তাকে ভোট দিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিল, কিন্তু সে দিনের পর দিন তাদেরকে অবহেলা, অপমান এবং নির্যাতন করে যাচ্ছিল। কিন্তু তারা অসহায় বলে কিছু করতে পারছিল না। আমি যখন এই বিষয়ে খোঁজ নিতে শুরু করি তখন আস্তে আস্তে তার 2 চামচাকে ধরতে পারি এবং এখন তোমার বাবাকেও ধরতে পেরেছি। এখন যদি তুমি তোমার বাবাকে সাপোর্ট করো তাহলে তুমি যেতে পারো, আর যদি আমার সাথে থাকতে চাও তাহলে তুমি তোমার বাবাকে বিসর্জন দিতে হবে। এই কথা শোনার পর আমি রাজীবের দিকে তাকালাম। আমার বাবা যে এত জঘন্য একটা কাজ করতে পারে আমি কোনোদিন ভাবতেও পারিনি। আমি তখন রাজীবের দিকে তাকিয়ে বললাম, দাঁড়াও, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। বলেই আমি দৌড়ে গেলাম বাবার কাছে। তার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললাম, তোকে বাবা বলতে আমার লজ্জা লাগছে। তুই আমার বাবা নোস। তোকে বাবা বলে পরিচয় দিলে বাবা জাতিকে কলঙ্কিত করা হবে। তুই কোনোদিন কারো বাবা হতে পারিসই না। তুই তো আমার বাবা কোনো দিনই ছিলি না। আমি তোকে বাবা বলে কোনোদিন পরিচয় দেবও না। রাজীব, তুমি এই লোকটাকে উপযুক্ত শাস্তি দাও। আমি তখন রুহির কথা শুনে চেয়ারম্যানের দিকে এগিয়ে গেলাম। কি হলো এত অন্যায় কাজ করে? কি হলো এত টাকা পয়সা দিয়ে? আর যখন নিজের মেয়ে আপনার সামনে দাঁড়িয়ে এরকম খারাপ ব্যবহার করছে, দেখুন কতটা কষ্ট লাগছে সেটা বুঝতে পারছেন? এতদিন যে মানুষগুলোকে কষ্ট দিয়ে এসেছেন তাদের ভিতরটা একবার চিন্তা করে দেখুন। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি কোনো দিন এরকম কাজ করব না। আমি আমার সব দায়িত্ব সঠিকভাবে পালন করব। আমাকে শেষবারের মতন একটা সুযোগ দাও, ক্ষমা চাচ্ছি, আর কোনো দিন এরকম কাজ করব না। সেই সুযোগ আপনি হারিয়ে ফেলেছেন চেয়ারম্যান সাহেব। আপনাকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু সেই সুযোগগুলোর অপব্যবহার করে এই মানুষগুলোকে কষ্ট দিয়েছেন। আজকে আর কোনো সুযোগ সামনে নেই, আজকে শুধু শাস্তি পেতে হবে। বলেই আমি রাফিকে দিয়ে তাকে পাঠিয়ে দিলাম। এখন তাকে শহরে নিয়ে যাওয়া হবে, এরপর বিচার করা হবে। তার আদালত যে সিদ্ধান্ত দেবে সেটা তাকে মেনে নিতে হবে। নিশ্চয়ই আদালত তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। ওদিকে আমি রাজীবের কাছে গেলাম। গিয়ে রাজীবের দিকে তাকিয়ে বললাম, এখনো তুমি আমার উপর রাগ করে থাকবে? আমি আমার অন্যায় স্বীকার করছি। সেই ভুলের জন্য আমি অনুতপ্ত। আর তুমি চাইলে আমাকে শাস্তি দিতে পারো, আরও দিতে পারো, কিন্তু তুমি আমার থেকে দূরে থেকো না। আমি তখন রুহির দিকে তাকিয়ে জড়িয়ে ধরে বললাম, আমি বুঝতে পারছি রুহি, তুমি আমাকে ভালোবাসো এবং সেটা যে সত্যিকারের ভালোবাসা সেটা আমি এতদিনে উপলব্ধি করতে পেরেছি। আমি আর তোমাকে কষ্ট দেব না। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সেটা বলছিলাম না এতদিন। আমি কিভাবে তোমার বাবার এই অবস্থা দেখে আমাকে ভুল বুঝবে, কিন্তু তুমি যে আমার পাশে থাকবে সেটা আমি ভাবতে পারিনি। আমি আমার রাজীবকে কান্না করে জড়িয়ে ধরে বললাম, তুমি আমার পাশে থাকলে আমি যে কোনো কিছু করতে পারি। তুমি সব সময় আমার পাশে থাকবে। আমি যেন এভাবে সারা জীবন তোমার বুকে থাকতে পারি। আমি কোনো অন্যায় সহ্য করব না। এখন থেকে আমি নিজেও সৎ পথে চলার চেষ্টা করব। যদি কোনো ভুল কাজ করি তাহলে তুমি নিজে আমাকে শাস্তি দেবে। এই কথা শোনার পর আমি রুহিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমাদের এই ভালোবাসা একদিন সফল হবে সেটা আমি জানতাম, এবং আজকে সেটা সফল হয়েছে। আমি তখন তাকে নিয়ে আমার বাসায় ফিরে গেলাম। বাসায় আব্বু আম্মু তাকে দেখে অনেক বেশি খুশি হলো। এরপর আমাদের বিয়ের ব্যবস্থা করা হলো। আজ আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। আমি বাসর ঘরে রুহিকে জড়িয়ে ধরে বসে আছি। তখন আমাকে বলল, আমি সব সময় সৎ পথে চলতে চাই। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে সহযোগিতা করবে সৎ পথে চলার জন্য। আমি যে অন্যায়গুলো করেছি সেজন্য শাস্তি পাওয়ার উপযুক্ত, কিন্তু তুমি আমাকে শাস্তি না দিয়ে এইভাবে আগলে রেখেছো। নিজের ভালোবাসার মানুষকে কিভাবে শাস্তি দেব? তোমাকে যে শাস্তি দিয়েছি সেই শাস্তি তোমার জন্য অনেক বেশি, কারণ মানুষ নিজের ভালোবাসার মানুষের থেকে দূরে থাকতে পারে না, এবং আমি তোমাকে সেটা করতে বাধ্য করেছি। আমি যে ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি তখন রাজীবকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমাদের এই ভালোবাসা চিরদিন চলতে থাকুক। কেউ যেন অন্যায়কে প্রশ্রয় না দেন, এই বিষয়ে সতর্ক থাকবেন। যাই হয়ে যাক না কেন, যে অন্যায় করবে তাকে শাস্তি পেতে হবে।
অন্যায় করে কেউ কোনোদিন পার পেয়ে যাবে না, সবাইকেই শাস্তি পেতে হবে। আজ না হয় কাল, সেটা নিশ্চয়ই পেতে হবে। পৃথিবী থেকে সব অন্যায় দূরে গিয়ে আলোর পথ যেন সব মানুষ দেখতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আপনাদের গল্পটি অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের গল্প এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।